আপনার সবাই ভালো আছেন? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? কি বেসিক ক্লাস না? আচ্ছা, জি স্যার। এবার কিছু পরিচিতি, তার সাথে হচ্ছে এক্সেল নিয়ে বেসিক কিছু আলোচনা এবং কিছু ফর্মুলা ফাংশনের ব্যবহার, যেমন সাম, সামিপ, কাউন্ট, কাউন্টিভ, এক্সট্রা কিছু কাজ দেবো যেন আমরা এক্সেলের মোটামুটি একটা সামারি করতে পারি। ওই পজিশনে আজকে হচ্ছে যাব এই ভিডিওটার মাধ্যমে। তো আজকে যে ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। হয়তো আমরা অনেকে এক্সেল ভালো পারি, যারা পারে তারা হচ্ছে অনেকে সাহায্য করবো, আর যারা পারে না তারা হচ্ছে আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবো। আমার স্ক্রিন কি সবার এখানে শো করতেছে? জি স্যার। জি স্যার। আমার সামনে এক্সেলের একটা হোম মেনু ওপেন হয়ে আছে। তো এনে আসলে আমরা কি দেখতে পাইতেছি যে হোম ট্যাবের কিছু কাজ, তার সাথে একটা ওয়ার্কশিট, নাকি? আমরা ওয়ার্ডের সাথে আমাদের একটা পেজে কাজ করি, কিন্তু এক্সেলে করতে হয় কি একটা ওয়ার্কশিটে কাজ করতে হয়। আচ্ছা, এই ওয়ার্কশিটটার মধ্যে দেখেন হচ্ছে আমাদের এ বি সি ডি কিছু লেটারের সাহায্যে কিছু বক্স এদিকে শো করতেছে, আবার এদিকে কি 1 2 3 4 5 আকারে কিছু সিরিয়াল দেওয়া আছে। এইগুলো আসলে হচ্ছে কি, যেগুলো এ বি সি ডি আকারে দেওয়া আছে এগুলো হচ্ছে কি কলাম, আর 1 2 বা 1 2 3 4 5 আকারে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি র। এবং এই যে কলাম এবং র এর সমন্বয়ে তৈরি হয়েছে ছোট ছোট বক্স। এই বক্সকে কি বলা হয়? সেল। এই প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস আছে, যেমন এই যে বি এবং এইদিকে 2, দুইটা একসাথে মিলে কি তৈরি হয়েছে? B2। এই হচ্ছে আমার সেল অ্যাড্রেস। তো এক্সেলের ক্ষেত্রে সেল অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হচ্ছে যে এফএক্স, মানে আমাদের ফাংশন, বা আমরা যে ফাংশনটা নিয়ে ইউজ করবো, বা আমাদের একটা ডাটার পর ভিত্তি করে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করবো, ওই ফর্মুলাটা আমাদের কোথায় শো করবে? এই এফএক্স বারের ভিতরে। আচ্ছা, তো এরপরে আমরা দেখতেছি যে উপরের অংশে যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের কাজ আমরা সবাই পারি। এটা হচ্ছে আমরা ওয়ার্ডে যেরকম করছিলাম, এক্সেলও সেম টু সেম কাজ। আচ্ছা, এক্সেলের ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে ফন্ট সিলেকশন। দেন আমার একটা নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট একটা ফন্টের প্রয়োজন। দেন আমার এই এতটুকু এরিয়া আমাকে বলছে টাইম নিউরিমনে কাজ করার জন্য। অবশ্যই যখন আপনি ফন্ট চেঞ্জ করবেন তখন হচ্ছে আপনাকে ওই নির্দিষ্ট এরিয়াটা সিলেকশন করে নিতে হবে। করে নেওয়ার পর হচ্ছে আপনাকে এই জায়গা থেকে ফন্ট আপনার যেটা প্রয়োজন আপনাকে ওইটা পরিবর্তন করতে হবে। যদি এটা না করেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনি যতটুকু জায়গায় ফন্ট পরিবর্তন করবেন ততটুকু জায়গায় শুধু ওই ফন্টটাই থাকবে, বাকি অংশে কি ডিফল্ট যে ফন্টটা ছিল ওই ফন্টটা চলে আসবে। সেম জিনিসটা হচ্ছে ফন্ট সাইজের ক্ষেত্রে। ফন্ট সাইজও কি সেম নিয়ম, যেমন ডিফল্ট 11 দেওয়া আছে, চাইলে যদি আমি ফন্ট সাইজটা বড় করতে চাই, যদি আমি একটা সেলে করি তাহলে শুধু এক সেলের জন্য কি প্রযোজ্য। আমার যখন একাধিক সেলে বা একাধিক রেঞ্জে করতে হবে তখন হচ্ছে আমি কি করব, ওই এই জায়গা থেকে সিলেকশন করার পর আমি ফন্টের সাইজটা ছোটো বড় করে দেবো, তাহলে সম্পূর্ণ একটা রেঞ্জে ছোটো বড় হয়ে যাবে। পরে হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন পারি। এর সাথে হচ্ছে বর্ডার একটা আইকন দেওয়া আছে। বর্ডারটা কি প্রয়োজন? আমার যে ডিফল্ট এখানে কিছু বর্ডার শো করতেছে, এগুলো কিন্তু প্রিন্টের সময় শো করবে না। সেক্ষেত্রে আমাকে এগুলোকে বর্ডার দিয়ে নিতে হবে। তো বর্ডার দেওয়ার নিয়ম কি? আমি সিলেকশন করলাম, এই বর্ডারের মধ্যে ক্লিক করলাম, এখানে কি আছে? অল বর্ডার। বর্ডারটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কালারের দুইটা কাজ আছে। একটা হচ্ছে কি আমার ফিল কালার, যে আমি যদি চাই নির্দিষ্ট কোনো সেলগুলোতে আমি ফিল কালার দিব, তাহলে হচ্ছে এই ফিল কালার থেকে আমি আমার কালারটা দিতে পারবো। হ্যাঁ, মার্ক করার পর হচ্ছে আমি যে কালার দিব সে এই জায়গা থেকে ওই কালারটা সে নিয়ে নিবে। তার সাথে হচ্ছে যে আমি একটা ফিল কালার দিলাম, আমি সেটার ভিতরে কোনো একটা ফন্ট কালার দিব। আচ্ছা, আমি চাইলে এই যে ফন্ট কালার থেকেও আমি নির্দিষ্ট ফন্ট কালার দিতে পারি। আমি এনে দিলাম, ধরেন হোয়াইট কালার দিলাম, সাদা দিলাম। আমি যদি এর ভিতরে কোনো কিছু লিখি, এটা কি কালার পরিবর্তন হয়ে গেছে, আমি চাইলে এটাকে অন্য কালারে চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপরে
এরপরে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের কাজটা আমরা হয়তোবা ওয়ার্ডে করে আসছি যে 3টা ছিল বা 4টা ছিল, যে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। কিন্তু এনে হচ্ছে কি টপ, মিডিল, বটম, এরপরে হচ্ছে আপনার লেফট, সেন্টার, রাইট। আচ্ছা, এই যে লেফট হচ্ছে, ধরুন আমি যখন একটা সেলকে একটু যদি বড় করি, আমি যদি লক্ষ্য করি বিষয়টা যে আমার এ কোথায় আছে, আমার এই সেলের একবারে কর্নারে। আচ্ছা, এটা কিন্তু আমি যদি লক্ষ্য করি আমার এই যে এদিকে কি একে বটম অ্যালাইনের কর্নারে আমার সিলে মার্ক করে, এই জন্য কি আছে এটা বটম অ্যালাইনের কর্নারে শো করতেছে। তো দেন আমার দরকার লেফটে, সে লেফটে তো আছেই, আমার দরকার উপরে মানে টপে। আমি টপ অ্যালাইনে ক্লিক করলে একই অটোমেটিক টপে চলে গেছে। আমার দরকার সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে আসছে। আমার দরকার মিডিলেও এবং চারদিকে সেন্টার প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এদিকেও সেন্টার এবং এদিকে কি মিডিলে ক্লিক করতে হবে, তাহলে ওই টেক্সটটা হচ্ছে আমার মিডিলে চলে আসবে। আচ্ছা, বিষয়ে বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমরা মার্জিন সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে ধরুন আমার একাধিক সেলকে যখন একত্রিত করতে হবে তখন হচ্ছে তার কাজ। আমার এই 2টা সেলকে একত্রিত করা প্রয়োজন কাজের সুবিধার্থে, তখন আমি 2টা সেলকে ব্লক করে মার্ক করলাম। মার্ক করার পর যদি এনে আমরা ক্লিক করি, দেন আমার 2টা সেল পেয়ে গেছে, একত্রিত হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ড টেক্সট, এটার একটু কাজ আছে। যেমন আমি যদি এনে লিখলাম, ধরেন সিরিয়াল, আমি লিখলাম এসএল, কারণ এই এসএল লেখার পরে আমার নং যে লেখাটা চাইতেছি আমি নিচে লেখার জন্য, এসএল এর নিচে নং লেখা থাকবে, সেক্ষেত্রে আমি সরাসরি এন্টার দিই, তাহলে কিন্তু এটা পরবর্তী সেলে চলে আসবে, তাই তো? আচ্ছা, এখন আমাকে হচ্ছে এই নং লেখাটাই তার নিচে লিখতে হবে। এটা লেখার জন্য আপনাকে ওই এই জায়গায় ক্লিক করতে হবে। এখন যদি আপনি নিচে এন্টার দেন, এখন চাইলে আমি কি করতে পারতেছি, নিচে নং লিখতে পারতেছি। এটার একটা শর্টকাট কমন আছে, এটা হচ্ছে অল্টার চেপে এন্টার। কি চেপে এন্টার? অল্টার চেপে এন্টার। তার সাথে হচ্ছে নাম্বার। তো নাম্বার টেপে আমরা কি আছে যদি আমরা লক্ষ্য করি, যে জেনারেল তো আমাদের ডিফল্ট দেওয়া আছে নাম্বার, কারেন্সি। যদি মনে হয় না আপনার নির্দিষ্ট একটা বেরো নাম্বারে থাকবে, চাইলে আপনি নাম্বারই করতে পারেন। কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, যে আপনি কোনো একটা বেরো থেকে পার্সেন্টেজ নির্ণয় করবেন, তো আপনি আনলেন, তো আপনি পার্সেন্টেজে ক্লিক করলে ওইটা অটোমেটিক পার্সেন্টেজে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এইগুলো পারলেই আমাদের হবে। এরপরে এইগুলো হচ্ছে আমাদের যাই না, দরকার নাই। আচ্ছা, আমরা এই বিষয়গুলো প্রথম অবস্থায় দেখবো, পরে বিষয়গুলো হচ্ছে আমরা এ টু জেড পার্ট বাই পার্ট একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আচ্ছা, এই হচ্ছে আমার হোম ট্যাবের মোটামুটি পরিচিতি, যা এগুলো পারলে হচ্ছে আমরা বেসিক্যালি প্রথম অবস্থায় কাজটা করতে পারবো না? জি স্যার। এনে আপনাদের আর কিছু জানার আছে, যে হোম ট্যাবে আমার এক্সট্রা কিছু জানার প্রয়োজন আছে, যেগুলো দরকার আমার। আমরা হচ্ছে একটা সামারি শিট দেখবো, যে এই একটা সামারি শিট, এই সামারি শিট থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব, যেটা হচ্ছে টোটাল, সাম, সামিম, ম্যাক্স, মিনিমাম, এভারেজ, এভারেজ ইফ। যদি সম্ভব হয় আমরা আরো কিছু সূত্র অ্যাড করে কাজ করার চেষ্টা করব। আমরা আমাদের কি এই যে শিটটা সবাইকে ক্লিয়ার দেওয়া, মানে স্ক্রিন ক্লিয়ার আছে তো নাকি? জি স্যার। টোটাল তো এক্সেলের সূত্র ব্যবহারের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, যে সেল অ্যাড্রেস চেনা, যে আমরা কোন সেলে কাজ করতেছি। তো এক্সেলের সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যত বড় ওই শিট ব্যবহার করি না কেন, আমাদেরকে সবসময় প্রথম যে সারি যে সেলগুলো আছে আমাদেরকে ওই সেলগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে এক্সেলের ফর্মুলা ইউজ করার আগে অবশ্যই আপনাকে ইকুয়াল কল করতে হবে। অবশ্যই যে আপনি যেই ফর্মুলা ইউজ করেন না কেন, সব ফর্মুলা আগে আপনাকে অবশ্যই ইকুয়ালটা দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমাকে হচ্ছে কি করতে হবে, আমার যে সেল আমি কাকে কাকে যোগ করতে চাইতেছি, যদি ম্যানুয়ালি করে আমাকে সেল অ্যাড্রেস আছে, যেমন এই যে জানুয়ারি, তার সেল অ্যাড্রেস কি অবশ্যই জানুয়ারি নামের হবে না, তার যে ডাটা আছে, যে ডাটা থেকে আমরা যোগ করবো ওই ডাটা সেল অ্যাড্রেসটা হবে, যে এটা হবে D6 দিলাম।
প্লাস এরপরে সেল অ্যাড্রেস কি E6 প্লাস এরপরে হচ্ছে কি আমার F6 প্লাস G6 প্লাস H6 দেওয়ার পর আমাকে অবশ্যই আমরা যখন একটা সূত্র বা ফরম্যাট তৈরি করব তখন হচ্ছে অবশ্যই আমাকে এন্টার দিতে হবে। আমি এন্টার দিলাম, আমার কিন্তু ম্যানুয়ালি এই যে টোটাল যে একটা রেঞ্জ তার যোগ করলে জায়গায় চলে আসছে। এটা আমার সবগুলোতেই প্রয়োজন। এটা আমি কেমনে করব? আমার দেন কার্সরের মুভমেন্ট যদি আমরা লক্ষ্য করি, এখন সে একটু মোটা আকারে আছে, তাই তো একটু মোটা। আমি যদি ওই কার্সরটাকে একটু কর্নারে নেই তাহলে এটা কি হয়ে গেছে চিকন প্লাসের মধ্যে হয়ে গেছে। এই জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি অথবা মাউস ড্র্যাগ করে নিয়ে দিকে টান দিই, দুইটা আমি করতে পারি। এক ডাবল ক্লিক করতে পারি অথবা কি মাউস ড্র্যাগ করে দিকে নিয়ে দিকে টান দিতে পারি। তাহলে হচ্ছে অটোমেটিক আমার কি সবগুলো ফলাফল চলে আসবে। এক্সেলের একটা নিয়ম কি যে আপনাকে একই সূত্র বারবার করার কোনো প্রয়োজন নাই। ওই আপনার হোক 12 জন হোক 1200, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একবার সূত্র ব্যবহার করলেই এই 1200 জনের জন্য কাজটা হয়ে গেছে। আমি তো টান দিয়ে আনলাম 12 জনের জন্য, যদি আমার 1200 হয় তখন আমি কি করব? তখন হচ্ছে আমি এই যে এই কর্নারে যাব, এনে হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর অটোমেটিক যে পর্যন্ত আমার রেঞ্জ আছে নিচ দিকে ওই পর্যন্ত কি হয়ে যাবে আমার যে ডাটা ভ্যালুগুলো চলে আসবে। তো এই কাজটা হচ্ছে আমরা অন্য একটা ফর্মুলার মাধ্যমে করবো, যেটা হচ্ছে এটা আমরা ম্যানুয়ালি করলাম। আচ্ছা, এটা করবো হচ্ছে আমরা সামের মাধ্যমে। সাম মানে কি? যোগ। সাম মানে যোগ। তো আমরা এটা করবো সামের মাধ্যমে, ইকুয়াল সাম। আমরা ইকুয়াল সাম লিখলাম। আচ্ছা, দেওয়ার পর আমি কতটুকু রেঞ্জে যোগ করবো আমাকে ওই রেঞ্জটাকে চিনাইতে হবে যে আমরা এতটুকু রেঞ্জে যোগ করবো। তারপর আমাকে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, এরপর আমার এন্টার দিতে হবে। দেন আমার সেম যুগটাই কিন্তু এই জায়গায় চলে আসছে। আর এটাতে আমার কি হয় সময়টা কম লাগবে। কেন? এটা আমি করছি ম্যানুয়াল, প্রত্যেকটা সেলকে আমাকে চিনাইতে হয়েছে। কিন্তু এনে হচ্ছে আমি সেল চিনাই নাই, এখানে হচ্ছে আমি রেঞ্জটাকে জাস্ট চিনাই দিলাম। এই রেঞ্জের ভিতর থেকে আমি এই আইটেমটা যোগ করা প্রয়োজন। স্যার মানে আপনি যে টোটালের যে সামটা করছেন ওটা তো যোগ করছেন, কিন্তু এই সামটা আসলে স্যার আপনি যে করছেন ওইটা আসলে ওই এটার মধ্যে আর ওইটার মধ্যে তফাৎটা কি স্যার? তফাৎটা হচ্ছে যখন তফাৎ নাই, আমরা দুটোটাই একই জিনিস। এটা হচ্ছে আমার সময় একটু বেশি লাগবে, আর এটা হচ্ছে আমার নির্দিষ্ট ফর্ম্যাট তৈরি করা আছে, তার জন্য আমার সময়টা কম লাগবে। যে ফর্মুলাটা স্যার তৈরি করা আছে ফর্মুলাটা আসলে কি বলে এটাকে? সাম মানে যোগ করার জন্য। আচ্ছা, এই যুগটাই হইতে পারে আপনার শর্ত সাপেক্ষে, হইতে পারে না? জি স্যার। মানে যদি বলে যে আপনি এই যুগটাই করবেন, তবে একটা শর্ত অনুযায়ী। কি শর্ত? যে যদি এই মাসে সে এত অ্যামাউন্টের বেশি দেয় বা বেশি থাকে তাহলে হচ্ছে তাদেরকে যোগ করা যাবে, নয়তো আপনি যোগ করতে পারবেন না। আচ্ছা, তাহলে ধরেন আমি এনে দিলাম, আমি দিলাম ইকুয়াল। তো যখনই হবে কি না শর্ত, তখনই তার সাথে আসবে কি ইফ। আচ্ছা, যখনই শর্ত হবে তখনই কি আসবে ইফ। তো সেক্ষেত্রে আমি ইকুয়াল দিলাম, সাম দিলাম, সামের সাথে কি দিলাম সাম ইফ। এখন সাম ইফ দেওয়ার পর দেখেন আমার এনে কিছু করতেছে রেঞ্জ, এরপরে ক্রাইটেরিয়া, এরপরে সাম রেঞ্জ। মানে সে যে যোগ করবে একটা শর্ত সাপেক্ষে যোগ করবে, মানে ওই শর্তটা সে কোন জায়গা থেকে বুঝবে রেঞ্জটা কি হবে। এই যে সে এই রেঞ্জ থেকে আগে সে দেখবে, তাই তো? আচ্ছা, কমা সে কি দেখবে? আমি দিলাম ডাবল কোটেশন, এটা কি লেস দেন না গ্রেটার দেন? এটা লেস দেন। লেস দেন গ্রেটার দেন। এটা হচ্ছে গ্রেটার দেন। তো আমি দিলাম গ্রেটার দেন ধরেন 1000। যদি 1000-এর উপরে হয় তাহলে সে যোগ করবে। কোন জায়গা থেকে যোগ করবে? ওই এই জায়গা থেকে সে যোগ করবে। এবার হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ। আমি শর্তটা কি দিলাম যে যদি কি এই জায়গার ওই যে আমার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোর মান যদি 1000-এর উপরে হয় তাহলে সে যোগ করবে, নয়তো সে যোগ করবে না। এন্টার দিলাম, দেন মান কিন্তু তিনটা সমান আসছে। কেন আসছে? আমার যে ডাটাগুলো আছে কোনো জায়গায় কিন্তু 1000-এর নিচে কোনো ভ্যালু, নিচে কিন্তু কোনো ভ্যালু নাই।
আচ্ছা, সেক্ষেত্রে ধরেন আমি ফেব্রুয়ারি মাসে আসলাম বা জানুয়ারিতে আমি 500 করে দিলাম। এখন দেখেন আমার এটার মান কিন্তু অটোমেটিক কমে গেছে। কারণ এই দুইটা, এই সাম আর সামের একটু পার্থক্য আছে না মানের? সাম কি করছে, 500 বেশি আছে, আর সামিপে 500 কম আছে। কেন কম আছে? আমি সামিপে বলছি যে 1000 উপর থেকে সে যোগ করবে না, তো সে যোগ করবে না, এই জন্য সে কি করছে, যে জানুয়ারির ভ্যালুটাকে যোগ করে নাই, সে ওই মানটাকে কি করছে, স্কিপ করছে। সেটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে আমার ম্যাক্স। ম্যাক্স তো আমার ধরেন আপনাকে বললো যে মান্থলি কে কতটুকু সর্বোচ্চ আপনার ভ্যালু কোনটা বেশি মান্থলি। আমার এটা হচ্ছে একবার সিম্পল একটা বিষয়, ইকুয়াল ম্যাক্স লিখবেন, লেখার পর স্যার ম্যাক্সিমামের শর্ট ফর্মে কি ম্যাক্স? হ্যাঁ, ম্যাক্সিমামের শর্ট ফর্ম হচ্ছে ম্যাক্স। আচ্ছা, এরপর হচ্ছে আপনার র্যাঙ্ক সিলেকশন করবেন, করার পর ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। চলে আসলো আমার এনে সর্বোচ্চ কত, এই যে ভ্যালু যেটা এনে গিয়েছে এটা মানে 55,541, যেটা সর্বোচ্চ ছিল ওইটা কি এই জায়গায় চলে আসছে। একই সাথে আমি যখন ডাবল ক্লিক করতেছি আমার সব নিচে ভ্যালুগুলোও কি তার ধারাবাহিকতায় চলে আসছে কিন্তু। আচ্ছা, সেই ক্ষেত্রে মিনিমাম মানে এটারও হচ্ছে মিনি শর্ট ফর্ম MIN। মিনি দেওয়ার পর আপনি সেম কাজটাই করবেন, আপনার রেঞ্জ সিলেকশন করবেন, রেঞ্জ সিলেক্ট করার পর আপনি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবেন, এরপর এন্টার দিবেন। এই জায়গায় আমার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 500, তো তার অনুসরণ করে সবগুলো চলে আসছে আমার। এই জায়গায় সর্বনিম্ন হচ্ছে এটা, এই জায়গায় দেখেন আমরা যদি এনে লক্ষ্য করি একবারে 10 নম্বর সিরিয়ালে এনে দেন সর্বনিম্ন যে ভ্যালুটা এটা এই জায়গায় চলে আসছে। এই হচ্ছে আমার হচ্ছে সাম, সামি, ম্যাক্স, মিনিমাম। এই চারটা নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা, এই চারটা নিয়ে কোনো স্যার সামিটা বুঝি নাই স্যার, এটা কি স্যার শর্ত ছাড়া যোগ নাকি শর্ত সাপেক্ষে যোগ? আমরা যখন সাম করছি, এই যে দেখেন আমি শুধু সাম লিখলাম, সাম লেখার পর শুধু আমি রেঞ্জ সিলেকশন করলাম, তারপর হচ্ছে আমার রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন যদি আমি সাম ইফের সূত্রে যাই, আমি কি করছি সাম ইফ, এখন ইফ আসবে তখনই বুঝবো যে আমরা শর্ত আছে। ইফ মানে যদি, যদি মানে শর্ত। আচ্ছা, এনে যে তোমার সাম ইফ আমার একটা শর্ত আনতে হবে। শর্তটা কি দিচ্ছি আমরা? শর্ত দিচ্ছি যে ওই ভ্যালুগুলো যদি 1000-এর উপরে হয় তাহলে সে যোগ করবে, ভ্যালুগুলো কি হলে 1000-এর উপরে হলে। আচ্ছা, এই জন্য আমাকে প্রথমেই দেখেন আমরা যখন সামিপের নিচে একটা স্ট্রাকচার দেওয়া আছে, আমাদের ওই স্ট্রাকচারটা ফলো করে এগুলো আছে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ, রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। তো এটা এই যে রেঞ্জ, এটা কার রেঞ্জ? ক্রাইটেরিয়ার রেঞ্জ, মানে শর্তের রেঞ্জ। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমার 1000-এর উপরে আছে কিনা। তো সে এই রেঞ্জ থেকে সে খুঁজবে যে এই যে শর্তটা মানে 1000-এর উপরে আছে কিনা, কোন জায়গা থেকে খুঁজবে? এই যে আমি যেটা মার্ক করলাম D6 থেকে A6 পর্যন্ত। এরপর আমি শর্ত দিলাম 1000-এর উপরে। আচ্ছা, দেওয়ার পর আমি আবার দিলাম, সে যুগটা তো ওই রেঞ্জের ভিতরেই করবে, এই জন্য আবার কি দিলাম D6 অথবা E6। এটা আপনার শর্ত সাপেক্ষে এটা চেঞ্জও হইতে পারে, যে এক রেঞ্জে সে খুঁজবে এবং অন্য রেঞ্জ থেকে সে যোগ করবে, এটা আপনার শর্তের উপর নির্ভর করবে। বুঝতে পারছি স্যার। এরপরে ম্যাক্স আমি নিয়মগুলো সহজই। তারপর হচ্ছে এভারেজ। এভারেজ মানে কি? গড়। এভারেজ মানে গড়, ইকুয়াল এভারেজ। রেঞ্জ সিলেকশন করলাম, আমার এভারেজের গড় চলে আসলো। এরপর হচ্ছে আমি এভারেজ এ করলাম। আমরা আগে মানটা বের করলে বুঝতে পারবো আসলে পার্থক্যটা কোন জায়গায়, এটা একটা পার্থক্য আছে। আমরা আগে মানটা বের করি, আমরা এই জায়গা থেকে আবার এভারেজ এ নির্ণয় করলাম। নির্ণয় করার পর যদি আমরা বের করি, এখন এগুলো এগুলো পরে নিয়ে আসবো। আচ্ছা, এখন দেন দুটার মান কিন্তু সমান সমান না। এখন ধরেন কোনো কারণবশত এই জায়গায় ফেব্রুয়ারি মাসে অ্যাবসেন্ট, মানে সে কোনো ভ্যালু নাই তার। এই যে আমি দিলাম ফেব্রুয়ারি মাসে অ্যাবসেন্ট, তার ভ্যালু নাই। আচ্ছা, এই জন্য দেন দুইটা মানে একটু তারতম্য হয়েছে, যে এই জায়গায় একটু পরিবর্তন আছে।
জি আছে কিনা? স্যার। পরিবর্তন আসলে কি আমরা কি ধরতে পারতেছি কেন পরিবর্তন হইলো? এই যে পরিবর্তনটা হইলো কেন হইলো? স্যার এটা বুঝতেছি না। হচ্ছে এভারেজ, এভারেজ গড়, এভারেজ গড়। এভারেজ হচ্ছে ধরেন আমার আমি মার্ক করলাম কয়টা সেল, বা আমি এই বন্ধ করছি না, আমার 5টা সেল আমার মার্ক করা হয়েছে। এভারেজ কি করছে? এভারেজ হচ্ছে কোন কাজটা করে? এভারেজ কাজটা করে হচ্ছে আপনার জয়টা সেলে ভ্যালু আছে সে ওই, মানে আমরা তো গড়ের নিয়ম কি যে মোট সংখ্যা যোগ করার সাথে মোট সংখ্যার কি বাদ, তাই তো? আমরা ম্যানুয়ালি গড় কি মোট যে সংখ্যা, মোট সংখ্যা গুলার সাথে পরে হচ্ছে যতগুলা ইয়া থাকবে সবগুলাকে বাদ। মানে আমার মোট সংখ্যা যোগ করার সাথে মোট সংখ্যা দিয়ে ভাগ। হ্যাঁ এখন এই এভারেজ কি করছে, সে মোট সংখ্যা কয়টা পাইছে? 4টা পাইছে। এই যে আমি লিখলাম এটা কি কোনো ভ্যালু? অবশ্যই কোনো ভ্যালু না, তার কোনো মান না। আছে? মান নাই। এভারেজ করছে কি, এই যে 4টা যোগফলকে সে 4 দিয়ে ভাগ দিছে। সে কি করছে? 4টা যোগফলকে 4 দিয়ে ভাগ দিছে। আচ্ছা, আর এভারেজ কি করছে, আমি এই যে মার্ক করলাম, আমি মার্ক কয়টা করছি? 5টা করছি না? জি স্যার। আমি যেখানে 5টা মার্ক করলাম, এভারেজ হচ্ছে এই যে আমি জয়টা মানে রেঞ্জ চিনাইলাম, সে তত দিয়ে ভাগ দিবে। মানে ভ্যালু যদি আমার একটাও থাকে বা 2টাও থাকে তা বিষয় না। এভারেজ হচ্ছে আমি যে রেঞ্জটা চিনাইলাম, সে ওই রেঞ্জে যতগুলো সেল আছে ওই সেল সংখ্যাতে সে সবসময় ভাগ দিবে। এই জন্য হচ্ছে যদি কোনো ভ্যালুতে এই মান না থাকে তাহলে সে হচ্ছে এভারেজ ওই ভ্যালুটাকে কাউন্ট করবে না, ওইটাকে সেলটাকে সংখ্যায় গণনায় কাউন্ট করে সে ভাগ দেয়। আর এভারেজ হচ্ছে এই কাজটা করে না। বুঝতে পারছি। সেটা বুঝতে পারছি আমরা। জি স্যার। তারপর হচ্ছে এভারেজ ইফ। এভারেজ ইফ আসলে কি? স্যার সামিক যদি স্যার শর্ত সাপেক্ষে হয় তাহলে এভারেজ ইফ ও শর্ত সাপেক্ষে কাজ করে। আর এভারেজ ইফ হচ্ছে ওই গড়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে গড় করা। আচ্ছা, যেমন ধরেন আমি লিখলাম ইকুয়াল এভারেজ ইফ। আচ্ছা, এনে দেন ওই সেম কাজ আমরা সামনে যেটা করছিলাম, এনে এই কাজ দেয় রেঞ্জ। আমি এই রেঞ্জটাকে চিনে দিলাম, কমা, এরপরে ক্রাইটেরিয়া। তো এখানে সে কোন ক্রাইটেরিয়ায় গড় করবে? আমি সেম দিলাম যে ডাবল কোটেশন গ্রেটার দেন 500। যদি 500-র উপরে হয় তাহলে সে কি করবে? গড় করবে। কাকে গড় করবে? এই সেলগুলাকে সে গড় করবে। বুঝতে পারছি বিষয়টা? তো সবগুলা সেলকে মানে 500-র উপর হলে কি সে সবগুলা সেলকে গড় করবে নাকি 500 ছাড়া বাকিগুলাকে? হ্যাঁ, এনে দেন আমি যদি গ্রেটার দেন দিছি, এনে আমার এনে একটা কাহিনী আছে, যদি আমরা গ্রেটার দেন দিই তাহলে হচ্ছে সে 501 থেকে কাউন্ট করবে। যদি আমাকে 500 থেকে কাউন্ট করাইতে হয় তার সাথে আমাকে ইকুয়াল ইউজ করতে হবে। এনে শুধু গ্রেটার দেন দেওয়াতে সে ওই ওইটাকে 501 মানে 501 থেকে কাউন্ট করবে। 500কে সে কাউন্ট করবে না। আমি কি বলছি? 500-র উপরে। আমি কি বলছি? 500 থেকে। হ্যাঁ আমি বলছি 500-র উপরে সে গড় করবে, এই জন্য আমি গ্রেটার দেন 500 দিলাম। যদি বলতাম না 500 সমান বা তার উপরে, যদি 500 সমান বা তার উপরে বলতাম তাহলে হচ্ছে আমাকে 500 সাথে সামনে গ্রেটার দেনের সামনে আমাকে গ্রেটার দেন আর ইকুয়াল ব্যবহার করতে হইতো। আচ্ছা, এন্টার দিলাম। এনে দেন সে কি করছে, যেগুলো 500-র উপরে আছে ওইগুলাকে সব সে গড় করছে। যেমন এই 3টা সেলকে সে যোগ করে গড় করছে, কারণ এটা তো ভ্যালু নাই, আর এইটা 500 মানে 500-র উপরে নাই। এই জন্য কি সে ওই 3টাকে কি করছে? গড় করছে শর্ত সাপেক্ষে। সেটা বুঝতে পারছি? জি স্যার। এই যে 6টা আমরা কাজ দেখলাম, 6 লাইনে কোনো প্রশ্ন? না স্যার বুঝছি তো। আচ্ছা, আমরা কি অন্য কোনো সূত্রে যাবো আজকে, না আজকে আপনারা এইগুলো ট্রাই করবেন? স্যার এগুলোই স্যার ট্রাই করে বেশি গলা মারা থাকতো না স্যার, অনেক কিছু আছে এখানে। স্যার টোটালের এখানে স্যার এরকম আসছে কেন স্যার?
এরকম আসছে। আমরা এই বিষয় নিয়ে আবার আগামী ক্লাসে আলোচনা করব। আমি টোটাল কি করছিলাম, ম্যানুয়ালি করছিলাম। ম্যানুয়ালি করাতে আমার এখানে ভ্যালু আসছে। ভ্যালু কেন আসলো? এখন আমি যে ম্যানুয়ালি যোগ করছি, এই যোগ করার ক্ষেত্রে কি কোনো ভ্যালু? না স্যার। সে ভ্যালু না, সে এই জায়গায় ভ্যালু না পাওয়ার কারণে সে হচ্ছে এই জায়গায় মানে ভ্যালু লেখাটা চলে আসছে। মানে এর মানটা এনে কোনো সংখ্যা না হওয়ার কারণে চলে আসে। যদি আমরা এটা এনে উঠাই দিই, তাহলে আমি না অন্য একটা অ্যামাউন্ট দিলাম, 500 দিলাম। আমার কি পরিবর্তন হয়েছে? জি স্যার। কেন এনে ভ্যালু আসে আমরা ওইগুলো নিয়ে হচ্ছে আগামী ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করবো। আগে আমরা এই বেসিকটা একটু ক্লিয়ার করি নাকি? জি স্যার। তো সবাই আগের কাজগুলো প্র্যাকটিস করছেন তো নাকি? জি স্যার। আমরা হচ্ছে আজকে আগামী ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে একটু আপনাদের ধরবো যে কি করছেন না করছেন। আর এগুলো হচ্ছে এই শীটটাই বসে করার চেষ্টা করেন, সেম টু সেম। স্যার তাহলে এটা স্যার গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিয়েন। আপনাকে গ্রুপে দিয়ে দিব, আপনারা প্রয়োজন এটাকে সদস্য আকারে নিয়ে করতে পারেন। সামনে রেখে এটা চক্র তৈরি করে পরে করে নেবেন। আচ্ছা স্যার। জি স্যার। আমাদের ক্লাস এই পর্যন্তই, বেসিক আলোচনা আমরা শর্ট করে করতেছি যাতে আমরা বুঝতে পারি। তো চেষ্টা করো খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।